यमुना तीरा बनचारी, जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव, राधा माधव जय राधा माधव। जय कुंज बिहारी जय कुंज बिहारी, कुंज बिहारी जय कुंज बिहारी। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव। जय जय गुरुदेव। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल। हरे कृष्ण। धन्यवाद। হরে কৃষ্ণ। তা আমরা এখন জাস্ট একটু একটা মাঙ্গলিক ধ্বনি আমরা শ্রবণ করব। আমাদের মায়েরা রয়েছেন, আপনারা কৃপা করে আপনাদের যে মাইক্রোফোন অন করে একটা উলুধ্বনি দেবেন সকলে মিলে। ও যে একজন দিয়েছেন মানুষ শুধু। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা চলে যাচ্ছি সরস্বতী প্রভুজির কাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা শুরুতে মঙ্গলাচরণ করি একসাথে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृपदायिने गौरकथा धमदाय नमः। हरि ओम तत्सत्। हरे कृष्णा। হরে কৃষ্ণ। আধা মিনিট একটু করে বিরতি করব। এখন अच्छा আমি আমাদের শ্রীদামের অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু ওনাকে
এই আপনি কৃপা করে রাধারানীর এই মাল্যটা গ্রহণ করুন। হরি বল। আর এই কোর্সের যিনি সিনিয়র শিক্ষক শ্রীপাদ জীবন নিতাই প্রভু, আপনি এই মালাটি গ্রহণ করুন, গিরিরাজের এই মালাটি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আজকে অত্যন্ত আমাদের আনন্দের দিন। আজকে একটি 2025 সালে যে অনলাইন ব্যাচ, সেই অনলাইন ভক্তি শাস্ত্রী ব্যাচ শুরু হতে যাচ্ছে। গুরু গৌরাঙ্গ বার্ষবান মুরারি গৌর সুন্দরের অশেষ করুণায়। তো এটি অত্যন্ত একটি আনন্দের দিন আমাদের প্রত্যেকের জন্য। এবং আমাদের মাঝে কৃপা অনুগ্রহে উপস্থিত আছেন। আপনারা এতক্ষণ ধরে আহ যে আশীর্বাণী শ্রবণ করলেন, আমাদের সকলের অত্যন্ত বরিষ্ঠ ভক্ত, সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জন, আহ শ্রীরামের যে বার্ষবানবী মুরারির একদম নিজজন, এটা শ্রীপাদ জীবনীতে প্রভু বলেছেন। এবং সেই সঙ্গে বার্ষবানবী মুরারির নিজজন তো বটেই, সেই সঙ্গে হচ্ছে তিনি শ্রীরামের পরিচালনা পরিষদের সহ সভাপতি। আহ তো এই এর বাইরেও যে বিশেষ পরিচয়টা আছে, তিনি হচ্ছেন আমার আমার জ্যেষ্ঠ ভ্রাতা। আমরা দাদা বলে ডাকি উনাকে, তো বড়দা বলে ডাকি। তো উনি হচ্ছেন শ্রীপাদ রামানন্দ গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু, উনি উপস্থিত আছেন। প্রভুজি আপনাদেরকে আশীর্বাণী প্রদান করেছেন, মঙ্গলময় বার্ষবাণী উনারি দর্শন দান করেছেন আমাদেরকে। এবং সেই সঙ্গে আরো উপস্থিত আছেন আমাদের এই মায়াপুর ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক এবং আমার খুব নিজজন, আহ, যিনি আমাকে বিশেষ করে এই অনলাইন কোর্সে, এই অনলাইন আমাদের আগে অনলাইন কোর্স ছিল না, এই অনলাইন কোর্স যিনি সূচনা করেছিলেন অনলাইনে, বিশেষ করে করোনাকালীন সময় থেকে। তো শ্রীপাদ জীবন নিতাই প্রভু উনার আশীর্বাণী এবং উনার দিক নির্দেশনা আপনারা শ্রবণ করেছেন। তো প্রভুজিকে আমি অনুরোধ করব যে এই এই কোর্সে উনি উপস্থিত থেকে এই কোর্সটি তিনি পরিচালনাতে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকে অনেক এই যে অনলাইনে, বিশেষ করে আমি আমি কিছুক্ষণ আগে একটা মেসেজ দিচ্ছিলাম যে অনলাইনে কোর্স করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা ভালো। যেমন হ্যান্ড রাইজ করব কিভাবে, হাত তুলবো কিভাবে, বা আমি সাউন্ডটাকে মিউট করব কিভাবে, আনমিউট করব কিভাবে। তো এই বিষয়গুলো, একটু বেসিক জিনিসগুলো সম্পর্কে প্রভু আপনাদেরকে হয়তো পরবর্তীতে উনি বলবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের অনলাইন কোর্স গুলো হচ্ছে, অনলাইনে কিন্তু কোর্সে যেরকম সুযোগ সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। যেমন যেটা রামানন্দবাবু বললেন যে ভিডিও অফ মানে বোঝা যাচ্ছে আপনি নাই, আপনি অন্য কোথাও চলে গেছেন। তো সেজন্য যেটা বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটা একদম সাধ্যমতো চেষ্টা করবেন যে ভিডিওটা অন রাখার জন্য। যদি বাই চান্স হয়তো নেট প্রবলেম হয় বা আপনার কথা আমরা বুঝতে না পারি, সেক্ষেত্রে ভিডিও অফ করে আপনি কথা বলতে পারেন, কিন্তু এর বাইরে ভিডিও অফ করা উচিত নয়। যেমন এখনো পর্যন্ত একটা নাম পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে বেলিস আইফোন। এটা আসলে কার আইডিয়া আমরা বুঝতে পারছি না, এটা ব্যক্তিটা কে আমরা জানি না অবশ্য। তো আপনার নামগুলো ঠিক রাখবেন, যারা যাদের যে নাম, সেই নামগুলো লিখে আপনার জয়েন করার সময় সেই নাম লিখে জয়েন করবেন। যদিও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা জয়েন করেছেন বেশিরভাগ ভক্তই আপনারা নিজেদের নাম লিখেছেন এবং আপনারা ক্যামেরা অন রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের বেশি কষ্ট করতে হবে না আপনাদের ক্ষেত্রে, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো এবং আরো উপস্থিত আছেন আমাদের এই মায়াপুর ইনস্টিটিউটের অন্যতম আরেকজন শিক্ষক, শ্রীমান সুখদেব কৃপা দাস ব্রহ্মচারী প্রভু। এবং সেই সঙ্গে আরো বেশ কিছু ভক্তবৃন্দ উপস্থিত আছেন, মেন্টররা উপস্থিত আছেন। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের এই মায়াপুর ইনস্টিটিউট শ্রী শ্রী পুণ্ডরিক ধামে এখন বেশ কয়েকজন এই ভক্তিশাস্ত্রী কোচের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এটা এটার এটা ক্রেডিট গোস টু জীবনীতাই প্রভু। কারণ প্রভুর এই টিটিসি কোর্সের কারণে অনেক অনেক শিক্ষক বেরিয়ে এসেছে। মানে প্রভু যেটা বললেন উনার উনার আশীর্বাণী, তুমি বলেছেন যে উনি উনি একটা লক্ষ্য নিয়ে এই কোর্স শুরু করেছিলেন যে আমি শিক্ষক হব। তো তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে প্রভু তো শিক্ষক হয়েছেন এবং তিনি বেশ কিছু শিক্ষকও বের করে নিয়েছেন এখান থেকে। তো তারাও পর্যায়ক্রমিক ভাবে আপনাদের সঙ্গে ক্লাস করাবেন, আপনাদেরকে ক্লাস করাবেন বিভিন্ন ইউনিটে। তো আপনারা পাবেন, তাদের সঙ্গ পাবেন আপনারা। তো সুতরাং আপনারা সমৃদ্ধ হবেন, এক কথায় বলতে হচ্ছে আপনারা সমৃদ্ধ হবেন আশা করি।
কিন্তু এই সমৃদ্ধ হতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই কোর্সে সম্পূর্ণ সময়টা দিতে হবে। অর্থাৎ যতদিন পর্যন্ত এই কোর্সটা চলবে ততদিন পর্যন্ত এই কোর্সের সঙ্গে যুক্ত থাকতে, জাস্ট যুক্ত থাকা, আর কিছু না। যুক্ত থাকলেই আপনারা সমৃদ্ধ হতে পারবেন। যাই হোক, আমরা গুরু গৌরাঙ্গ বার্ষভানবী মুরারির কৃপা নিয়ে, কৃপা আশীর্বাদকে মাথায় শিরে ধারণ করে আমরা আজকে শুরু করছি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো আমাদের আসলে আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের আমার আমার কথা খুব কম থাকবে, আপনারাই বেশি বলবেন বা আপনারাই মতামত দিবেন। বিশেষ করে আপনাদের সর্বপ্রথমে আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। যারা ভক্তিশাস্ত্রের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে সুস্বাগতম জানাই। তো শুরুতে হচ্ছে আপনাদের পরিচিতি পর্ব। আপনারা আপনাদের আপনাদের নাম তো আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, সবার প্রত্যেকের নামই দেখা যাচ্ছে। তো আপনারা তারপর আপনাদের নাম বলবেন এবং কোথা থেকে আপনারা এই কোর্সে যুক্ত হয়েছেন, কোন স্থান থেকে, সেই স্থানটি বলবেন। আহ, এবং আপনাদের একটি প্রিয় প্রসাদের আইটেমের নাম বলবেন যারা আজকে কোর্স করতে এসেছেন। তো আপনারা, আচ্ছা একটু দেখি আগে হ্যান্ড রাইজ করতে পারেন কারা কারা, দেখি অনলাইনে হ্যান্ড রাইজ করা যারা 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 জানেন, দেখি আপনারা জানেন কিনা, দেখি হ্যান্ড রাইজ করতে পারেন কিনা। যে সর্বেশ্বর মুরলীধর প্রভু পেরেছেন, পলাশ প্রভু পেরেছেন, খোকন কান্তিনাথ প্রভু পেরেছেন। আর কেউ কি জানেন হ্যান্ড রাইজ করার সিস্টেম? আচ্ছা, অনেকেই দেখি জানেন কিভাবে হ্যান্ড রাইজ করতে। তারপর আমি আর একটু বলে দিচ্ছি, যেখানে আপনারা দেখবেন এখানে একটা অপশন থাকে রিয়্যাক্ট করা। তো সেই রিয়্যাক্টে গিয়ে আপনারা দেখবেন রাইজ হ্যান্ড। যারা ল্যাপটপ থেকে করছেন আপনারা সেখানে দেখতে পাবেন যে রাইজ হ্যান্ড, সেখানে রাইজ হ্যান্ডে গিয়ে আপনারা ক্লিক করলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারবেন। ওকে, দেখে অনেকেই আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, দেখ দেখে ভালো লাগছে। তো ঠিক আছে, আপনারা এক এক করে আপনাদের নাম এবং কোথা থেকে আপনারা যুক্ত হয়েছেন আপনারা সেই স্থানের নাম বলবেন এবং আপনাদের একটা প্রিয় প্রসাদের আইটেমের নাম বলবেন। ঠিক আছে, ওকে আমরা শুরু করি আমাদের ললিত মোহন প্রভুকে দিয়ে। ললিত মোহন প্রভু এবং ওনার মাতৃদেবী সম্ভবত, আপনারা দুজনেই আনমিউট করে আপনারা বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো আমার নাম হচ্ছে ললিত মোহন শ্যাম দাস। তারপরে আমি ধামের সাথে যুক্ত আছি বিশেষ করে। তো আমার প্রিয় প্রসাদ হচ্ছে পনির। পনির বেশি ভালো লাগে। আচ্ছা, পনির খুব ভালো লাগে। ওকে, কি পনির, কাশ্মীরি পনির নাকি ছানা? ছানা পনির ভালো লাগে বেশি কাশ্মীরি থেকে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের পার্বতী মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ভগবতী সম্মুখী দেবী দাসী। আচ্ছা, প্রভাবতী মাতা, আমি পার্বতী বলছি এখানে। আচ্ছা ঠিক আছে, বলুন। আমি সিদাম থেকে ধামের সাথে যুক্ত আছি। দাম সাথে যুক্ত আছি প্রভু। আচ্ছা, আর আপনার প্রিয় আইটেম? পনির ছানা। আচ্ছা, হ্যাঁ দুইজনেরই একই আইটেম প্রিয়। আচ্ছা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, আমাদের পলাশ প্রভু বলুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, আনমিউট হয়েছে। মনে হয় হ্যাং হয়ে গেছে কোনো কারণে। নেটের কারণে সম্ভবত। হুম, এখন ঠিক আছে প্রভু? হ্যাঁ এখন ঠিক আছে, এখন বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি পলাশ সরকার, সিসি পুনরুদ্ধাম বুক স্টলে সেবা দিই এবং পুনরুদ্ধামে থাকি। তো আমার প্রিয় আইটেম হচ্ছে ছানার পোলাও এবং সাথে মুগ ডাল এবং ছানা। হরি বল, অনেকগুলো আইটেম। ধন্যবাদ পলাশ প্রভুকে। ঠিক আছে, এরপর নেক্সট আমরা যাবো খোকন কান্তিনাথ প্রভুর কাছে। আপনি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, সকল বৈষ্ণব শিষ্যরের আমার দণ্ডবত প্রণাম প্রভু। আমি হাটহাজারি সরকার হাটে বাড়ি প্রভু। এখন বর্তমানে আছি রাঙ্গামাটির জেলার বাগাইছড়ি থানার কেদারমারা ইউনিয়নে। আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করি প্রভু। এমনি আমি পুন্ডির ধামের সাথে জড়িত আছি, রামানন্দ বাবুর আন্ডারে আছি। তারপর হচ্ছে প্রভু আমার প্রিয় প্রসাদ হচ্ছে ভগবানের প্রসাদ। সবগুলোই ভগবানের প্রসাদ আমার সবচেয়ে বেশি প্রিয়। তার না, মধ্যে একটা আইটেম বলেন। অতি উত্তম হচ্ছে প্রভু আমার মহাপ্রসাদটা একটু বেশি প্রিয় প্রভু। আচ্ছা
জগন্নাথের মহাপ্রসাদটা মহাপ্রসাদ। একটু খেলাম। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। মহাপ্রসাদ খুব ভালো লাগে। ওকে, আমরা যাব অশোক উত্তমা গোপেশ দাস প্রভুর কাছে। আনমিউট করুন, আনমিউট করে বলুন। অশোক উত্তমা গোপেশ প্রভু, আনমিউট করুন, আনমিউট। হ্যাঁ প্রভু, এখন বলুন। আনমিউট হয়েছিলেন আপনি, আবার একটা আনমিউট করুন। আনমিউট করতে পারছেন না সম্ভবত। আমি একটা মেসেজ পাঠাচ্ছি, আপনি ওখানে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ 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 হ্যাঁ, এখন বলুন। আমার নাম অশোকাত্মা গোপেশ দাস। আমি আচ্ছা, শ্রী পুণ্ডরিকধামের সাথে সংযুক্ত আছি। আমি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় থাকি। আমার প্রিয় প্রসাদ হলো যে ছানা পনির। খানার হরে পনির। হরে কৃষ্ণ। একই রকম। আচ্ছা, আপনারা যারা একই রকম বলছেন, মানে প্রায় একই, একজনের তার একজনের সঙ্গে মিলছে, আপনারা একটু কৃপা করে চেঞ্জ করে বলবেন, কারণ এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, হরে আমাদের কৃষ্ণ। কখন প্রভু, ধন্যবাদ অশোক প্রভুকে। কখন প্রভু হরে হ্যান্ড কৃষ্ণ। রাইজ করেছেন প্রভু? প্রভু, বাড়ি থেকে একটা কল আসছে, তো আমি একটু অ্যাটেন্ড হবো আর কি। বাড়ি কল দিছি তো মা, সেজন্য প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কল রিসিভ করুন। ওকে, আমরা চলে যাব বৃষ্টি বিশ্বাস মাতাজির কাছে। আনমিউট করে বলুন। কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর মতলব। আর আমার প্রিয় ভাষা হচ্ছে কাশ্মীরি। আচ্ছা, আমি চাঁদপুরের সাথে কাশ্মীরি। যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মাতাজিকে। ওকে, এখন আমরা চলে যাব দীপঙ্কর দে প্রভুর কাছে। প্রভু আপনি আনমিউট করুন, আনমিউট করুন। দীপঙ্কর প্রভু, হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ, সকলের শ্রীচরণে আমার দণ্ডবোধ প্রণাম। প্রভু, আমি রাঙামাটি বেতবুনিয়া থেকে বলছি। হুম, তত আপনার নামটা বলে দিবেন। আমার নাম দীপঙ্কর দে। ওকে, আচ্ছা। আর আমার আপনার প্রিয় প্রসাদ? প্রিয় প্রসাদ হচ্ছে পায়েস। পায়েস, ধন্যবাদ। হরে আচ্ছা, কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ দীপঙ্কর প্রভুকে। আমরা চলে যাব শাওন প্রভুর কাছে। শাওন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমার নাম হচ্ছে শাওন চৌধুরী। আমি বর্তমানে বান্দরবনে পুলিশে কর্মরত আছি। আর প্রভু, আমার প্রিয় প্রসাদ হচ্ছে যে কাবলি চানা দিয়ে যে কোনো রেসিপি। আপনি জানা দিয়ে খুব ভালো, ধন্যবাদ শাওন প্রভুকে। আচ্ছা, আমরা চলে যাব সেবা ভক্তি দাস প্রভুর কাছে। প্রভু আপনি বলুন। কৃষ্ণ প্রভু, আমি সেবা ভক্তি গৌর দাস, ফটিকছড়ি আজাদি বাজার জগন্নাথ মন্দির। আচ্ছা, তো আর আপনার প্রিয় প্রসাদ? আমার প্রসাদ রান্না করতে ভালো লাগে, কিন্তু প্রসাদ হিসেবে ভাবছি যে রাধারানী লীলা কথা। না, একটা আইটেমের নাম বলুন, এটা বলতে হবে। আমার ভগবানের তো যে কোনো প্রসাদই ভালো লাগে, কিন্তু না, রাধারানী যে লীলা কোনো কথা। যে কোনো প্রসাদ বললে হবে না, একটা একটা আইটেমের নাম বলতে হবে, কোনটা বেশি ভালো লাগে। কাশ্মীরি তো কাশ্মীরি তো, এই তো। আচ্ছা, ধন্যবাদ সেবা ভক্তি প্রভুকে। ওকে, আমরা এখন চলে যাব সঞ্জয় নাথ প্রভুর কাছে। প্রভু আপনি আনমিউট করুন, unmute করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। সঞ্জয় নাথ বলতেছি, ওই ফটিকছড়ি থেকে, ফটিকছড়ি রাধাকৃষ্ণ নাম বর্তমান দিয়ে যুক্ত আছে। আমার প্রিয় ভাষা হচ্ছে এই 5 মিনিটের সবজি। এমনি তো ভগবানের সব ভাষাতে প্রিয়। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ প্রভুকে। ঠিক আছে, এই ধন্যবাদ সঞ্জয় প্রণাম। প্রভু। ঠিক আছে, আমরা এখন চলে যাব সুধারঙ্গ দেবী দাসী মাতাজির কাছে। আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার নাম সুধারাঙ্গা দেবী দাসী। লামা বান্ধবান থেকে বলতেছি। আমার প্রিয় ভাষা হচ্ছে ডালের বড়া। একদম, ধন্যবাদ মাতাজিকে। এরপর আমরা চলে যাব সর্বেশ্বর মুরলীধর প্রভুর কাছে। প্রভু আপনি আনমিউট করুন। তো আমি হাতিয়া
তো আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার ছিল না, একটু আস্তে করে বলবেন আরেকবার। হ্যাঁ, এখন বলুন। তো বলুন। আমি ধামের সাথে যুক্ত আছি, আমার দেশের হচ্ছে হাতিয়া নোয়াখালীতে। আর প্রভু আমার প্রিয় ফসল হচ্ছে সানাপলি। ওকে, ধন্যবাদ শাওন প্রভুকে। আমরা চলে যাব তন্ময় মিত্র প্রভুর কাছে। আপনি আনমিউট করে বলুন, আনমিউট করুন, তারপর বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, আমার নাম তন্ময় মিত্র। আমি চুয়েট থেকে বলছি, নীতি ভয়েসের আন্ডারে আছি। আপনার প্রিয় প্রসাদ? আমার প্রিয় প্রসাদ হচ্ছে মানে সব ভালো লাগে, তার মধ্যে মানে কাঁঠাল সবজি একটু বেশি ভালো লাগে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ প্রভুকে। আচ্ছা, শাওন প্রভু হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু, আমার মোবাইলে চার্জ একটু কম, সেজন্য প্রভু ক্যামেরাটা একটু বন্ধ করে রাখতে চাচ্ছি। সমস্যা হবে ওকে প্রভু? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্রভু। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেদিন আমাদের ক্লাস থাকে সেদিন আপনারা মোবাইলটা অন করে রাখবেন, চার্জ দিয়ে রাখবেন, আগে থেকে পুরো প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করা যায়। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব, বাকি আছে কে? আহ আমাদের দীপ্ত কৃষ্ণ প্রভু। আনমিউট করুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমি দীপ্ত কৃষ্ণ দাস। আমি শ্রী পন্ডা এক্সামে থাকি। আহ আমার প্রিয় প্রসাদ হচ্ছে মিষ্টান্ন। ওকে, ধন্যবাদ। আমরা এখন যাব হচ্ছে শিবু প্রভুর কাছে। আচ্ছা, শিবু প্রভুকে আছেন? শিবু প্রভুকে আমরা দেখতে পাচ্ছি না, ওনার ক্যামেরা অন আছে কিন্তু ওনাকে দেখছি না। আচ্ছা, আমরা চলে যাই প্রিয়াঙ্কা নাথ মাতাজির কাছে। মাতাজি, আপনি আনমিউট করুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, বলুন। আনমিউট করতে হবে, আপনি আবার মিউট হয়ে গেছেন। আমার হ্যাঁ, এমনি এখন হোম বলুন। ডেলিভারি আছে, আমি রাধিকা প্রসাদালয়ের প্রসাদ রান্না করি। আচ্ছা, আবার আমার আপনার প্রিয় প্রসাদ হচ্ছে কাঁঠালের বোনা। আচ্ছা, কাঁঠালের না, ধন্যবাদ মাতাজি। ওকে, আমরা চলে যাবো এখন শিবু প্রভুর কাছে। লাস্ট ওয়ান সম্ভবত শিবু প্রভু আছেন। শিবু প্রভু, আপনি কি আছেন? আপনি আনমিউট করুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, শিবু প্রভু, শিবু প্রভু, শিবু দেবনাথ প্রভু, মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না সম্ভবত। শিবু প্রভু, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, উনি শুনতে পাচ্ছেন না সম্ভবত। ঠিক আছে, আর কেউ সম্ভবত বাদ পড়েনি আশা করি। সব আমরা সবার অপিনিয়নটা শুনেছি, আপনাদের নাম, নিজ নিজ নাম, এবং আপনারা কি কি, কে কি প্রসাদ পেতে ভালোবাসেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমরা সেটাও শুনলাম। তো এখন যে বিষয়টা আমরা আজকে দেখব সেটি হচ্ছে, অর্থাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়,
যেহেতু আমরা প্রত্যেকে একটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি প্রত্যেকে। অর্থাৎ সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমরা আহ ভক্তিশাস্ত্রী কোর্স, এই কোর্সটি করার জন্য আমরা সমবেত হয়েছি প্রত্যেকে আমরা এক জায়গায় এসেছি, সম্মিলিত হয়েছি যে আমরা ভক্তিশাস্ত্রী কোর্সটি সম্পন্ন করবো এই কোর্সটি। তো এই কোর্সটি সম্পন্ন করার পূর্বে আহ এটা আমাদের আচার্যরা আমাদের একটা বিষয় জানতে চান, আমরা একটা বিষয় আমাদের কাছে জিজ্ঞাসা থাকে, এটা আমাদের যারা শিক্ষক মন্ডলীগণ থাকেন এই কোর্সের, ওনাদের একটা জিজ্ঞাসা থাকে এই কোর্সের, যে এই আপনি কেন ভক্তিশাস্ত্রী কোর্স করছেন, বা এই ভক্তিশাস্ত্রী কোর্সটা কেন আপনারা করতে এসেছেন। তো এই প্রশ্নটা আপনাদের প্রতি আমাদের প্রথমে জিজ্ঞাসা, যে আপনারা কেন এই ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছেন। তো এই প্রশ্নটা আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করুন, আপনারা হ্যান্ড রাইজ করে উত্তর দিন যে আপনারা কেন এই ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছেন। যারা যারা উত্তর দিতে চান আপনারা হ্যান্ড রাইজ করুন। পলাশ প্রভু। আনমিউট করুন, আনমিউট করে বলুন। আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, বলুন। দণ্ডবত প্রণাম। আমার প্রভু ছোটবেলা থেকে এই কোর্স ক্যাম্পের প্রতি একটু বেশি ভালোবাসা। তো আমি যে কোনো কোর্সই চাই করার জন্য। যেমন আমি অলরেডি 2-3টা কোর্স কমপ্লিট করেছি। তো এটাও চাচ্ছি, যেহেতু ভক্তিশাস্ত্রী কোর্সটা হচ্ছে একটা ডিপ্লোমার মতন, মানে এটা জানলে আমি অনেক কিছু জানতে পারবো এবং নিজের ধর্ম যে সনাতন ধর্ম, এই ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য এবং অন্যকে প্রচার করার জন্য যে মানসিকভাবে একটা প্রস্তুতি। যেমন আমাদের ইসলাম ধর্মের লোকেরা দেখি ছোটবেলা থেকে ওরা বিভিন্ন ধরনের ওদের ধর্মীয় গ্রন্থের উপর ওরা যে কোর্স ক্যাম্প করে থাকে, এগুলো আসলে আমরা ছোটবেলা থেকে পাইনি কখনো। এমনি ওই ছোটবেলায় একটা গীতা স্কুল ছিল, ওখানে যাইতাম, এতটুকু শুধু শ্লোক গুলোই জানতে জানতে পেরেছি, এর বাইরে আর কিছু জানতে পারিনি। তো এর যখন ইসকন থেকে জয়েন হয়েছি তখন থেকে আমার এগুলোর প্রতি বেশি একটা আকর্ষণ, যে আমি অনেক কিছু জানতে চাই। শুধু জানতে চাই না, অন্যকে জানানোর জন্য ইচ্ছা হয়, সেজন্য আমার প্রভু এই কোর্স গুলো করার প্রতি বেশি আগ্রহ। ওকে, ধন্যবাদ পলাশ প্রভুকে। অনেকগুলো বিষয় উনি তুলে এনেছেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে বিষয়গুলো আসলে আমরা অনেক সময় কনফিউশনে থাকি আমাদের এই বিষয়গুলো নিয়ে, তো সেটা জানার জন্য তিনি ভক্তিশাস্ত্রী কোর্সটি করতে এসেছেন। ওকে, অনেক অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা যাব আমাদের খোকন কান্তিনাথ প্রভুর কাছে। তো আপনি বলুন কেন আপনি ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, আমরা যখন জড়জাগতিক জীবনে যতদিন পর্যন্ত ছিলাম ততদিন পর্যন্ত আমাদের জীবনের গতি ছিল এক রকম। আমরা যখন প্রভুপাদের এই ছায়াতলে আসছি, ইসকনের সাথে যুক্ত হয়েছি, সবাইকে যখন আমরা পরিচয় দিই, সবাইকে বলি যে কি আমরা কোথায় আসছি, ভক্তি জীবনে আসছি। জড়জাগতিক জীবন বলি না, আমরা সবাই বলি যে কি এখন শুধু আমরা আসছি কোথায়, ভক্তি জীবনে। এই ভক্তিটা কি এবং ভক্তিটাকে জানার জন্য যে শাস্ত্র আছে, এই কোর্সের মাধ্যমে ভক্তি শাস্ত্রের বিভিন্ন অঙ্গের মাধ্যমে বিভিন্ন শাস্ত্রে ভক্তিটাকে কিভাবে ব্যাখ্যা করেছে এবং ভক্তির ভিতরে কি আছে, কিভাবে ভগবানের সাথে, ভগবানের ধামে, আমাদের পূর্ব ধামে ফিরে যাওয়া যায়, এই শাস্ত্র অধ্যয়ন করে, এই কোর্সটা করে আমার ওই ভক্তি সম্পর্কে আরো গুরুতর ভাবে জানার জন্য এবং ভগবানের দাস হওয়ার জন্য, পরমেশ্বর ভগবানের একজন সেবক হওয়ার জন্য ওই প্রয়াসে প্রভু আমি এই ভক্তি শাস্ত্রের কোর্সটা অনেক উৎসুক ছিলাম মায়াপুর ইনস্টিটিউট থেকে এই কোর্সটা করব। কারণ যে ভক্তির জন্য সবাই পাগল, সবাই এই ভক্তির জন্য পাগল, শাস্ত্রের মাধ্যমে এই ভক্তিটাকে কিভাবে বিশ্লেষণ করেছে এটা জানার জন্য প্রভু ভক্তি শাস্ত্রের কোর্সে আসছি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কিভাবে করবেন সবাই আমাকে। অসংখ্য ধন্যবাদ খোকন কান্তিনাথ প্রভুকে। খুব সুন্দর পয়েন্ট বলেছেন তিনি। ভক্তি বিষয়টা কি আসলে, ভক্তিশাস্ত্রী কোর্সের আমাদের উদ্দেশ্য এটা, এখানে আমরা সেই বিষয়গুলো জানবো। খুব সুন্দর একটি প্রসঙ্গ তিনি বলেছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা নাথ মাতাজি, আপনি আনমিউট করে বলুন কেন আপনি ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছেন। বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি ভক্তি বলুন। বলতে এমনিতে আমরা তো এমনি ঠিকই আছি, ভক্তি জীবনে আছি, ভক্তি জীবনে যে সবাইকে বলি আমরা ভক্তি জীবন পালন করতেছি।
আসলে ভক্তিটা তো আগে জানতে হবে, ভক্তিটা আমাদের মনে কি আছে, কি জন্য আমরা ভক্তিটা করতেছি। ভক্তিটা যদি জানতে না পারি তাইলে ভক্তি পালন করলাম কোথায়? তো এমনিতে দেখি যখন থেকে যুক্ত ছিলাম, ইসকনের সঙ্গের সাথে যুক্ত ছিলাম, তখন থেকে এমনি বয়স্কদের দেখতাম, বয়স্ক না অনেকে দেখি যে মানে ব্রাহ্মণ দীক্ষা পাচ্ছে, সেজন্য ভক্তি জীবন ভক্তি শাস্ত্র পুস্তক করতেছে। এমনি করার অনেকদিন আমার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে একটু ব্যালেন্সে একটা প্রণামীর জন্য এটা করতে পারলাম না। তো এখন ললিত মোহন বলছিল, বিশেষ করে ললিত মোহন একটু অনুরোধ করছিল বেশি ভক্তি শাস্ত্র পুস্তক করার জন্য, সেজন্য একটু আসছিলাম আর কি, তো যুক্ত হয়েছি। ওকে, ধন্যবাদ মাতাজিকে। প্রিয়াঙ্কনাথ মাতাজি খুব সুন্দর বলেছেন। আসলে এইটা এটা বলতে পারাটা অনেক বিশেষ বিষয়। কেন বলছি, যেমন অনেকে এটা বলতে চান না, অনেকে আছেন দীক্ষিত ভক্ত যারা পরবর্তী দ্বিতীয় দীক্ষা নিতে চান, ব্রাহ্মণ দীক্ষা নিতে চান। তো ব্রাহ্মণ দীক্ষার জন্য এখন ভক্তিশাস্ত্রী বাধ্যতামূলক। তো যেহেতু ভক্তিশাস্ত্রী বাধ্যতামূলক, সেজন্য অনেকে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য কিন্তু এই কোর্সটি করে থাকেন। যেমন আমার এখনো মনে পড়ে, আমি যখন আমাদের জীবনীতে প্রভুদের এই কোর্স করাতে গিয়েছিলাম নোয়াখালীতে, তখন একজন ভক্ত ওপেন একদম দাঁড়িয়ে সবার সামনে বলছিল যে, প্রভু আমি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছি। তো যদি এটা শুনে অনেকেই হেসেছিলেন ওনাদের গ্রুপের, কিন্তু এটা কিন্তু উনি যে সাহস নিয়ে বলে ফেলেছেন এই কথাটা, মানে একদম সরল হৃদয় নিয়ে বলে ফেলেছেন যে উনি উনি কেবল ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য ভক্তিশাস্ত্রী কোর্সটা করতে এসেছেন। এই বলতে পারাটাও কিন্তু অনেক। আমরা অনেকে লুকিয়ে রাখি বিষয়টাকে, যে না না আমি এটা বলবো না, এটা বললে আবার প্রভুরা কি মাইন্ড করবে। কিন্তু অনেকে যে এই যে বলে ফেলে, অনেকে বলেন যে হ্যাঁ আমি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য ভক্তিশাস্ত্রী কোর্স করতে যাচ্ছি। যাই হোক, যদিও পরবর্তীতে এই কোর্সটি করার পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে কেবল শুধু এটা ব্রাহ্মণ দীক্ষার জন্য নয়, এটি আমাদের জীবনের অনেক অনেক উপকারিতা বা আমাদের জীবনের ভক্তি সম্পর্কে আমাদের যেটা শুরুতে আপনারা শুনেছেন, যে আমাদের জ্ঞান, তারপরে আমাদের যে দক্ষতা, এই সমস্ত কিছু এবং এই 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 সমস্ত কিছুর যে প্রয়োগ বিধি, সেগুলো আমরা সবকিছু জানতে পারবো এই কোর্সের মাধ্যমে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। আমরা শুনবো আহ সেবা ভক্তি প্রভুর কাছ থেকে, যে আপনি কেন ভক্তিশাস্ত্রী কোর্স করছেন, তো বলুন। কৃষ্ণ ধন্যবাদ প্রভু। এ, আমাদের আসলে দীক্ষা হয়েছে অনেক আগেই। তো আসলে আমরা আমাদের মতো করে এই শাস্ত্রগুলা যেগুলো অধ্যয়ন করতেছি, এগুলো আমরা আমাদের মতোই করে করে আছি। তো যদিও আমরা আগে বাইরে ছিলাম, ওখানে তো এরকম বিশেষ কোনো কোর্স বা কোনো কিছুই ছিল না আগে। তো যখন আমি এখন দেশে আসছি বা আমি এখন একটা মন্দিরে আছি, তো সেই হিসাবে বিশেষ করে শাস্ত্র আর এবং এই যে মন্দিরে আছি, এখানের যে কিছু নিয়ম কানুনাদি রয়েছে, যেগুলো আমরা অনেক কিছুই জানি না। তো এমনি আমি তো আরো মন্দিরে বা প্রভুদের সাথে যোগাযোগ করতেছি, এবং এখানের যে মানে সেবার ক্ষেত্রেও অনেক কিছু রয়েছে, এবং শাস্ত্রে অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে, যেখানে এখানে অনেক লোকজন আছে, অনেক কিছু বলে। তো সেই ক্ষেত্রে আমি যে এইসব শাস্ত্র বা এই কোর্সের মাধ্যমে এখান থেকে আরো অনেক কিছু এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানতে পারি। তো সেই জন্য আসলে আমি এই কোর্সের মধ্যে ভর্তি হয়েছি, যে আসলে আমরা স্বাস্থ্য এবং ভক্তি যে জিনিসটা কি। ওকে, খুব অসংখ্য ধন্যবাদ সেবা ভক্তি প্রভুকে। তো এই একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে বিগ্রহ সেবা, যেহেতু তিনি মন্দিরে আছেন, তিনি বিগ্রহ সেবার সঙ্গে যুক্ত আছেন। তো বিগ্রহ সেবা করতে গেলেও কিন্তু আমাদের এই ভক্তিশাস্ত্রী কোর্সের প্রয়োজনীয়তা আছে। এটা আমরা দেখবো একদম শেষে গিয়ে। গুরু মহারাজের একটি কোটেশনই আছে, আপনাদেরকে দেখাবো আমি, যেখানে গুরু মহারাজ স্বয়ং নিজেই বলছেন যে বিগ্রহ সেবা যারা করতে চায় তাদেরও ভক্তিশাস্ত্রী কোর্স করা প্রয়োজন। ওকে, আমরা চলে যাই আমাদের শাওন প্রভুর কাছে। শাওন প্রভু, বলুন কেন আপনি ভক্তিশাস্ত্রী কোর্স করছেন। হরে কৃষ্ণ প্রভু। আমাদের আমরা যেহেতু পশু থেকে আলাদা, আমাদের অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা থাকা দরকার। এদিক থেকে আমরা আলাদা। তো প্রভু আমাদের জীবন প্রভু বলেছে এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান, দক্ষতা আর হচ্ছে মূল্যবোধ, তিনটা জিনিস। আর একটা বিষয় প্রভু বলেছে, রামানন্দ প্রভু বলেছে যে আমরা যদি ভক্তের সঙ্গে ক্লাস না করি বা এই সমস্ত কিছু যদি জানতে না পারি, তাহলে আমরা বনের পশুর মতো শুধু নিরামিষ ভোজী হব। এই দুইটা জিনিস আমি উপস্থাপন করছি প্রভুদের থেকে শ্রবণ করে আর কি। ওকে ওকে, তাই খুব আমাদের ভক্তি শ্রী কোর্সটা করা অবশ্যই প্রয়োজন। ওকে, ধন্যবাদ শাওন প্রভুকে। আহ উনি মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে। কেবল শুধু জ্ঞান এবং দক্ষতা থাকলে হয় না, এটা মূল্যবোধটা খুব জরুরি। সেই জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধটা অনেক জরুরি বিষয়। তো সেটাও সেটাও যদি আমরা লাভ করতে চাই, বা সেটা যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের ভক্তিশাস্ত্রী কোর্স প্রয়োজন। ধন্যবাদ প্রভুকে। দীপ্ত কৃষ্ণ প্রভু।
হরে কৃষ্ণ। আহ ভক্তিশাস্ত্রী করার প্রথম উদ্দেশ্য হলো যেটা আহ, আমি কোর্স ক্যাম্প করতে খুব ভালোবাসি। আর হচ্ছে আমি যখন প্রথম শ্রী পুণ্ডরিক ধামে জয়েন করেছি, তখন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা ভক্তিশাস্ত্রী কোর্স করছিলেন। তো আমরা একই রুমে থাকতাম। তো আমি যখন ওনারা যখন অ্যাসাইনমেন্ট করছেন, তখন একটা ভগবত গীতার নোট, একটা গাইড বই ছিল। তো সেখানে একটা শ্লোক আমি অনেকবার পড়েছি। তো ওই শ্লোকটা খুলে আমি দেখছিলাম। তো ওখানে যে পয়েন্টগুলো দেখেছি, তখন আমি চিন্তা করছি যে এই পয়েন্টগুলো তো আমি কখনো ভগবত গীতা থেকে আহ পাইনি। তখন একটা ভক্তিশাস্ত্রীর প্রতি আলাদা আকর্ষণ সৃষ্টি হয়েছে যে আমি ভক্তিশাস্ত্রী করলে ভগবত গীতার প্রত্যেকটা শ্লোক থেকে আলাদা আলাদা কিছু পেতে পারি। তাই আমি ভক্তিশাস্ত্রী কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ দীপ্ত কৃষ্ণ প্রভুকে। তো উনি জেনেছেন অন্যদের কাছ থেকে বা দেখেছেন তিনি যে কোর্সের গুরুত্বটা কিরকম। তো সেটা দেখে তিনি আকৃষ্ট হয়েছেন এবং সেখান থেকে তিনি এই কোর্সটি করার জন্য উৎসাহিত হয়েছেন। ওকে অসংখ্য ধন্যবাদ। তো ওকে মানে ললিত মোহন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমরা যখন ইসকনে যখন আসছি সেহেতু প্রচার তো করতে হবে। তো এখন দেখা যায় কি সবাই বলে এখানে যা বুক ডিস্ট্রিবিউশন কর বা কিছু বল, এখানে ওদের সামনে কিছু বলতে হবে। তো এখন কিছু বলতে গেলে তো কিছু জানতে হবে। তো যেটা শাস্ত্রের মূল নির্যাস সেটা আমি মনে করি ভক্তি শাস্ত্রী থেকে শুরু হয়। আরেকটা কথা হচ্ছে শ্রীপাদ রামানন্দ গোবিন্দ দাস প্রভু বলেছিলেন যে মানে শুধু গরু ছাগলের মতো বনের পশু, মানে বনের পশুর মতো, মানে যেগুলো খাচ্ছি নিরামিষ নিরামিষ খাইলে তো হবে না। ভক্তি জীবনে অনেক উন্নতি করতে হবে। ভক্তি জীবনে উন্নতি করতে হলে ক্লাসের দরকার আছে। বিশেষ করে এখন আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায়ের মধ্যে এই ক্লাসটা এখন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর আমাদের কুকুম প্রভু যেটা বলছে এটাই, সাথে আমি একটু একমত। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ ললিত মোহন প্রভুকে। আহ কেন আমরা ভক্তিশাস্ত্রী কোর্স করছি, তো বিশেষ করে হ্যাঁ, এই জিনিসটা আমরা যখন এই কোর্সটা যখন প্রথম ইউনিটে আমরা কয়েকটা ক্লাস দেখবো, প্রভুপাদও কিন্তু এই কথাটা বলেছেন যে কেবল আহার নিদ্রা বা আহার নিদ্রায় মেতে থাকাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। সেটা প্রসাদ হোক বা নিরামিষ হোক, যাই হোক, কেবলমাত্র সেটা নিয়ে মেতে থাকাটা আমাদের উচিত নয়। আমাদের উচিত হচ্ছে এই তত্ত্ব সম্পর্কে জানা। ভগবত ভক্তির যে তত্ত্ব, এটি একটি বিজ্ঞান, এটা একটা সায়েন্স, সেই সম্পর্কে আমাদের জানা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা বলেছেন তো এইভাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যখনই আমরা কোনো প্রশ্ন বা এরকম কোনো বিষয় আমরা ছেড়ে দেব, তখন আপনারা উত্তর দেওয়ার প্রয়াস করবেন। ঠিক আছে, এভাবে হ্যান্ড রাইজ করবেন, প্রথমে হ্যান্ড রাইজ করে আপনারা উত্তর দিবেন। খুব অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে, তো আমরা পেলাম আমরা কেন ভক্তিশাস্ত্রী কোর্স করতে এসেছি। আপনারা প্রত্যেকেই নিজ নিজ মতামত দান করেছেন। তো আমরা একটু দেখবো প্রভুপাদ কি বলেছেন এই প্রসঙ্গে, যে কেন আমরা ভক্তিশাস্ত্রী কোর্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের খোকন কান্তিনাথ প্রভু, আপনি একটু পড়ুন এই উক্তিটা প্রভুপাদের। হরে কৃষ্ণ প্রভু। জয় জয় গুরু মহারাজ। একটু বড় করে পড়বেন, বড় করে পড়বেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আপনি কেন ভক্তি শাস্ত্রী কোর্স করছেন? 1970 সালের জানুয়ারি মাসে এই গ্রন্থের উপর আমাদের সমস্ত ছাত্রদের জন্য একটি পরীক্ষা নেওয়া হবে এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ভক্তি শাস্ত্রী উপাধিতে ভূষিত করা হবে। এই পরীক্ষাগুলির দ্বারা আমি আমার প্রত্যেকটি শিষ্যকে অনুপ্রাণিত করতে ইচ্ছা করি, যাতে তারা অতি যত্নের সহিত কৃষ্ণ ভাবনামৃতের দর্শনকে শেখে। কারণ পৃথিবীর প্রতিটি কোণায় এই দর্শনকে পৌঁছে দিতে বহু প্রচারকের প্রয়োজন। লেটার টু মহাপুরুষ মহাপুরুষ, লস এঞ্জেলস, 7 ফেব্রুয়ারি 1969। তো প্রভুপাদ এই পত্রটি মহাপুরুষ দাসকে দিয়েছিলেন। তো প্রভুপাদ সেখানে কত সুন্দর কথা বলছে দেখুন, যে 1970 সালে তিনি একটা পরীক্ষার আয়োজন করতে চাচ্ছেন এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে তিনি ভক্তি শাস্ত্রী উপাধিতে ভূষিত করবেন। যেমন এটা, এই ডিগ্রিটা আপনারা গ্রহণ করার পরে আপনারা কিন্তু আপনাদের নামের পাশে ভক্তি শাস্ত্রী এই শব্দটা লিখতে পারবেন। যেরকম আমরা 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 যেরকম বিদ্যা লাভ করার পরে, যেমন আপনি ধরুন অনার্স পাস করেছেন বা মাস্টার্স পাস করেছেন, তখন আপনার নামের পাশে একটা ডিগ্রি আপনি লাগাতে পারেন তার সঙ্গে। ঠিক তদ্রুপ প্রভুপাদ বলছেন, যারা যারা এই ভক্তিশাস্ত্রী কোর্স সম্পন্ন করার পরে, পরীক্ষা দেওয়ার পরে
তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা আপনাদের নামের পরবর্তীতে ভক্তি শাস্ত্রী এই টাইটেলটি লাগাতে পারবেন, এই উপাধি আপনারা লাগাতে পারবেন, মানে সংযোজন করতে পারবেন সেখানে। তিনি এটা কেন বলছিলেন? তিনি অনুপ্রাণিত করার জন্য, যাতে যাতে এই অন্তপক্ষে এই কোর্স বা এই যে এই একটা ডিগ্রি লাভের জন্য হলেও অন্তপক্ষে ওনার অনুসারীগণ, ওনার প্রভুপাদের উদ্দেশ্য ছিল এটাই যে ওনার অনুসারীরা এই দর্শনটা শিখবে এবং এই দর্শনটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবেন। প্রভুপাদ চেয়েছিলেন অনেক প্রচারক। প্রভুপাদ বলছিলেন এই দর্শনটাকে পৌঁছে দেওয়ার জন্য অনেক প্রচারক দরকার আমার। তো সেই প্রচারক তো এমনিতে হবে না, কেবল আমি ইসকনে এসে গেলাম বা আমি এই সংগঠনে যোগ দিলাম, আমি কালকে থেকে প্রচারে বেরিয়ে যাব, এটা তো সম্ভব নয়। আগে আমাকে দর্শনটা জানতে হবে। আর দর্শন মানে দর্শন চোখ দিয়ে নয়, দর্শন হচ্ছে কান দিয়ে। কান দিয়ে যদি আমরা দর্শনটা শুনি, শ্রবণ করি, তাহলে চোখ দিয়ে আমরা দর্শন করতে পারবো, মুখ দিয়ে সেই দর্শন বলতে পারবো। সর্বপ্রথম কাজে লাগাতে হবে দুটো কানকে। আগে শুনতে হবে, আমাদের জানতে হবে আগে দর্শন। তো সেজন্য প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছিলেন এই কোর্সের উপরে। আচ্ছা, আমরা একটু দেখবো সংক্ষেপে শাস্ত্রীয় কোর্স সমূহ কি কি কোর্স প্রভুপাদ আমাদের এই সোসাইটিতে আমাদেরকে দিয়ে গেছেন। প্রথম কোর্সটা হচ্ছে ভক্তি শাস্ত্রী কোর্স, যেটা আপনারা শুরু করেছেন। দ্বিতীয় হচ্ছে ভক্তি বৈভব কোর্স। তৃতীয় হচ্ছে ভক্তি বেদান্ত কোর্স। এবং চতুর্থ হচ্ছে ভক্তি সার্বভৌম কোর্স। তো এই চারটি কোর্স বর্তমানে চলমান আছে। এছাড়াও আরো বহু কোর্স আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে হয়, কিন্তু প্রভুপাদ যে চারটি কোর্স আমাদেরকে দিয়ে গিয়েছিলেন শাস্ত্রীয়ভাবে, সেই চারটি কোর্সে হচ্ছে এই চারটি কোর্স। যেখানে ভক্তি শাস্ত্রীতে আমরা অধ্যয়ন করব কি কি। ভক্তি শাস্ত্রীতে আমরা অধ্যয়ন করব ভগবত গীতা, ভক্তির সামৃত সিন্ধু, শ্রী উপদেশামৃত, শ্রী উপনিষদ। এই এই মূলত এই চারটি গ্রন্থই আমরা ভক্তি শাস্ত্রীতে অধ্যয়ন করব। আর এর পরবর্তীতে ভক্তি বৈভবে সেখানে শ্রীমদ্ ভাগবত থেকে শুরু হবে, এবং ভক্তি সেটা ভক্তি বেদান্ত পর্যন্ত যাবে। ভক্তি সার্বভৌমে গিয়ে হতে চৈতন্য চরিতামৃতের উপরে কোর্স হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত শাস্ত্রীয় কোর্স সমূহের একটি লিঙ্ক। তো ভক্তি শাস্ত্রীতে আমরা টোটালি এই চারটি গ্রন্থের উপরে আমরা অধ্যয়ন করব। সর্বপ্রথম ভগবত গীতা, যেটা আমরা শুরু করব আমাদের প্রথম ইউনিট। ভগবত গীতা প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সেখানে এটা পড়ানো হবে। তো আপনারা তো আমাদের কাছ থেকে কিছু নিয়ম, আমাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করেছেন। এই যে এতক্ষণ ধরে আপনারা যেটা বললেন যে আপনারা কি কি চান আমাদের কাছ থেকে, যেমন আপনারা এক একজন বলেছেন যে আপনারা এই কৃষ্ণমৃত প্রচারের জন্য এই ভক্তি শাস্ত্রী কোর্স করতে চান, আপনারা এই দর্শন প্রচার করার জন্য আপনারা কোর্স করতে চান, বা আপনারা অনেকে বলছিলেন যে আপনারা দ্বিতীয় দীক্ষা লাভের জন্য এই কোর্সের প্রয়োজন, সেজন্য এটা করতে চাচ্ছেন। তো আপনারা অনেকে অনেক কিছু চাচ্ছেন আমাদের কাছ থেকে। আপনারা এই কোর্সটা কেন শিখতে চাচ্ছেন, ভক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা জানার জন্য এই কোর্স করতে এসেছেন। তো আপনারা অনেক কিছুই প্রত্যাশা করেছেন আমাদের কাছ থেকে। এখন আমাদের কিছু প্রত্যাশা আছে আপনাদের কাছ থেকে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা যারা মায়াপুর ইনস্টিটিউটে আছি বা আমরা যারা এখানে শিক্ষকতা করব, তো শিক্ষকদের প্রত্যাশা এখন আমরা আপনাদের কাছ থেকে কিছু জিনিস চাই। তো সেই জিনিসগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে আমরা সম্পূর্ণ কোর্সে অংশগ্রহণ করব। এটা হচ্ছে আমরা প্রথম চাই আপনাদের কাছ থেকে। ঠিক আছে, এটা আমরা আপনাদের কাছ থেকে চাই। তো আপনারা, আমরা এক এক করে প্রত্যেকটা নিয়ম নীতিগুলো দেখাবো যে আপনারা কোন কি কি নিয়ম আপনারা পালন করবেন এই কোর্সে। আপনারা সেই নিয়ম নীতিগুলো অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হবেন করার জন্য, আমরা এটা আশা রাখি। তারপরে এই নিয়ম নীতিগুলো আপনারা মেনে চলবেন পুরো সম্পূর্ণ কোর্সে। প্রথমটা হচ্ছে সম্পূর্ণ কোর্সে অংশগ্রহণ করব। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে কিছু বলতে চাইলে হাত তুলব। যেহেতু আপনারা প্রত্যেকেই শিখেছেন হ্যান্ড রাইজিং করা, কিভাবে হ্যান্ড রাইজ করতে হয়। তো আপনারা যদি কোনো কিছু বলতে চান বা আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা হ্যান্ড রাইজ করবেন, তখন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। তৃতীয়ত হচ্ছে ভক্তির অনুকূল পোশাক পরিধান করে ক্লাসে আসবেন। মানে যখন আপনারা ক্লাসে বসবেন, অনলাইন ক্লাস যেহেতু, ভিডিও অন থাকবে প্রত্যেকের। আজকে হয়তো অনেকের অসুবিধার কারণে অনেকে ভিডিও অফ করে রেখেছেন, কিন্তু যখনই আপনারা ক্লাসে বসবেন আপনারা চেষ্টা করবেন ভক্তির অনুকূল পোশাক, যেমন প্রভুরা ধুতি পরে বসবেন, ধুতি পাঞ্জাবি বা ফতুয়া পরে বসবেন, বা গলবস্ত্র দিয়ে বসবেন। আর মাতাজিরা শাড়ি পরে বসতে পারেন, অর্থাৎ যেটা ভক্তির জন্য অনুকূল, তিলক পরিধান করে সেভাবে আপনারা বসবেন। অর্থাৎ ভক্তির প্রতিকূল কোন ড্রেস আপনার, যেমন এরকম 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 যেন না হয় যে আচ্ছা এটা তো অনলাইন ক্লাস, আমি যেভাবে যেভাবে আছি সেভাবে আমি ক্লাসটা করিনি।
হয়তো অনেকের দেখা যায় আপনার যারা চাকরিজীবী আছেন বা যারা আপনারা চাকরিজীবী বা ব্যবসায়ীরা আছেন, আপনারা হয়তো অনেক সময় দেখা যায় দোকানে বা অফিসে থাকতে পারেন। তো আপনারা সেখানে চেষ্টা করবেন আহ বক্তির অনুকূল কিছু রাখার জন্য। যদি সম্ভব না হয়, এটা হচ্ছে আমি বলছি মানে ইমার্জেন্সি কালীন সময় যদি সম্ভব না হয়, তাহলে আপনারা যেভাবে আছেন সেভাবে আপনারা ক্লাসটা করতে পারেন। কিন্তু চেষ্টা করবেন যে ক্লাসে যেন ভক্তির অনুকূল ভাবে ভাব নিয়ে এই ক্লাসটা করা যায়। ওকে। চতুর্থত হচ্ছে সহপাঠীর মন্তব্যকে গুরুত্ব প্রদান করব, হয়তো সেই মন্তব্যের সঙ্গে আমরা একমত নাও হতে পারি। কোনো সহপাঠী যদি কোনো মন্তব্য করেন বা কোনো কিছু বলেন, একটা উক্তি করেছেন, তো আমরা সেটার সঙ্গে একমত হই বা না হই, কিন্তু আমরা যেন সেটা মেনে নিই, বা অর্থাৎ আমরা সেটা শুনবো, সেটাকে গুরুত্ব দেব। অনেক সময় আমরা দেখা যাবে সেটা আমাদের সঙ্গে আমাদের মতের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু তাতে আমরা কি করব না, আমরা সেটাকে ইগনোর করব না, আমরা সেটা গুরুত্ব দেব এবং আমরা সেটা শুনবো। 5, ক্লাস চলাকালীন পারস্পরিক কথা বলা থেকে বিরত থাকবো। ঠিক আছে? যারা একসঙ্গে দুইজন ধরুন একসঙ্গে ক্লাস করছেন বা এরকম যারা গ্রুপ করে ক্লাস করতে চান, তো সেই সময় দেখা যাবে যেন আমরা পাশের জনের সঙ্গে কথা না বলি। তো পাশের জনের সঙ্গে কথা বলার কিছু অ্যাক্টিভিটি আমরা আপনাদের দিব, আপনারা তখন বলবেন একজন আরেকজনের সঙ্গে। কিন্তু ক্লাস চলাকালীন যখন শিক্ষক তিনি ক্লাস দিবেন, তখন আহ পারস্পরিক একজন আরেকজনের সঙ্গে কথা বলা বা অন্যমনস্ক হয়ে থাকা, এই জিনিসগুলো আমরা করব না। আমরা সম্পূর্ণ শিক্ষকের দিকে আমরা দৃষ্টিপাত করব, শিক্ষক যাই বলে সেটা আমরা শ্রবণ করার চেষ্টা করব। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের, সেজন্য আমি পড়ে যাচ্ছি। না হলে এগুলো আপনারাই পড়বেন, বা আপনারা যখন এরকম কোনো লেখা আসবে, এরকম কোনো বিষয় স্লাইডে আমরা দেখাবো, তখন আপনাদের মধ্যে কেউ একজন আনমিউট করে যার যার সাউন্ডটা খুব ক্লিয়ার আছে তিনি আপনি পাঠ করবেন এই বিষয়গুলো। যাই হোক, আজকে আমি প্রথম দিন হিসেবে আমি পড়ে যাচ্ছি সবগুলো। 6 নাম্বার হচ্ছে ক্লাসে মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবো। এখন এটা যদি বলি তাহলে বলবেন কোর্স করবো কিভাবে? মোবাইল ফোনে যদি ব্যবহার না করি তাহলে কোর্সটা করবো কিভাবে? এটা আমাদের আসলে অফলাইন কোর্সের জন্য আমরা এই নিয়ম নীতিগুলো করেছিলাম। সেজন্য অফলাইন কোর্সে তো সেখানে মোবাইল নিয়ে প্রবেশ আসলে করা উচিত নয়, বা মোবাইলের যে কি যন্ত্রণা হয় আমি আমাদের অফলাইন কোর্স গুলোতে যখন যাই তখন দেখি যে এত করে বলি তাদেরকে যে আপনারা মোবাইল গুলো সাইলেন্ট করুন, তারপরেও বেজে ওঠে। তো এটা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য। কিন্তু যেহেতু এটা অনলাইন কোর্স, এখানে মোবাইল ফোনটা ব্যবহার হবে শুধুমাত্র এই কোর্সের জন্য। আপনারা কেবল ক্লাসটা করার জন্য মোবাইলটা ব্যবহার করুন, কথা বলার জন্য নয়। কারো যদি ফোন আসে বা কোনো কল চলে আসে ইমার্জেন্সি, তো আপনি শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে বা আপনি আপনার ভিডিওটা অফ করে আপনি ওই কাজটা সেরে নেবেন খুব অল্প সময়ের মধ্যে। তারপর আপনি আবার সেই কোর্সে অংশগ্রহণ করবেন খুব দ্রুত। কিন্তু ক্লাস চলছে আর আপনি মোবাইল ফোনে কথা বলছেন, সারাক্ষণ কথা বলে যাচ্ছেন, এরকম যেন না হয়। ঠিক আছে? তো সেজন্য আমরা সেদিকে খুব খুব বেশি নজর রাখবো। আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি মাত্র 1.5 ঘন্টা সময়। আপনি 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা সময় আপনি এভাবে রাখবেন যে 1.5 ঘন্টা সময় আপনার মোবাইলে কোনো কনভারসেশন বা কোনো রকমের কথা বলা বা মোবাইল দেখা এসব কিছু যেন আমরা না করি। ঠিক আছে? যেমন অনেকের দুটো করে মোবাইল আছে, তো একটাতে তিনি ক্লাস করছেন হয়তো ঠিক, আরেকটাতে তিনি মোবাইল দেখছেন, সেরকম যেন না হয়। আমরা সম্পূর্ণ দৃষ্টি যেন ক্লাসের মধ্যে রাখি। 7 নাম্বার হচ্ছে ক্লাসের গোপনীয়তা বজায় রাখবো। আপনারা বলতে পারেন যে প্রভু এটা কি ক্লাসের গোপনীয়তা, মানে এটা কি গোপন ক্লাস? না, এটা গোপন ক্লাস নয়, কিন্তু এখানে আমরা অনেকে আমাদের ব্যক্তিগত কিছু বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, বা আমাদের অনেক ব্যক্তি জীবনের কিছু বিষয় আমরা চর্চা হবে এখানে, হয়তো ক্লাস প্রসঙ্গে আহ, আমরা আলোচনা করব সেখানে। তো এমন যেন না হয় এই বিষয়গুলো আবার যেন আমরা বাইরে গিয়ে আলোচনা না করি। যেমন ক্লাসের মধ্যে ধরুন কারো একটা ব্যক্তিগত স্বভাব, যেমন ধরুন কেউ বললো যে প্রভু আমি রাত্রে যখন ঘুমাই আমি নাক ডাকি, এরকম কি একজন বলে ফেললো। তো এখন দেখা গেল ক্লাস যখন শেষ তখন এবার বাইরে যখন আমরা যাব ক্লাসের পর ধরুন ধামে সবাই এসেছে, সম্মিলিত হয়েছে, তখন যখন সবাই এক জায়গায় এসেছেন, ক্লাস হচ্ছে না, এমনি আমরা বাইরে দেখা হলো, তখন যদি আমরা বলি প্রভু আপনি তো দিন বলেছিলেন আপনি নাকি রাতে ঘুমাতে সময় নাক ডাকেন, ও এটা সত্যি নাকি? এই যে কটাক্ষ করা একজন আরেকজনকে ক্লাসের বিষয়টা নিয়ে, ব্যক্তিগত বিষয়টা নিয়ে, এটা যেন আমরা না করি। যেটা ক্লাসে আলোচনা হবে সেটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই বিষয়টা নিয়ে যেন আমরা বাইরে চর্চা না করি বা বাইরে হাসাহাসি না করি বা একজন আরেকজনকে কটাক্ষ না করি। এটা আমরা একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবো। আর 8 নাম্বার হচ্ছে ক্লাসে আমাদের পদমর্যাদা ব্যবহার করব না। আমরা এক একজন অনেক উচ্চপদস্থ ব্যক্তি হতে পারি, বা আমরা অনেক সরকারি ভাবে বা আমরা জাগতিক ভাবে আমরা অনেক
উচ্চ পর্যায়ে আমরা থাকতে পারি, কিন্তু ক্লাসে আমরা প্রত্যেকে হচ্ছে ছাত্র, সবাই আমরা ছাত্র। যেমন আমরা যারা শিক্ষকতা করছে আমরাও কিন্তু এক প্রকারের ছাত্র, কিরকম আমরাও কিন্তু ক্লাস দেওয়ার মাধ্যমে আমরা শিখছি। আপনারা যেরকম শিখছেন আমরাও কিন্তু শিখছি, আমরা প্রতিনিয়ত এগুলো শিখছি। তো আমরা প্রত্যেকে এখানে ছাত্র, আমরা কারো কোনো পদমর্যাদা ব্যবহার করব না, কেবল শিক্ষক এবং ছাত্রের মধ্যে সেই সম্পর্কটাই রচিত হয়। ওকে, 9, ক্লাসে কোনো কিছু করতে দেওয়া হলে তাতে অংশগ্রহণ করব। ক্লাসে আমরা অনেক কিছু আপনাদেরকে করাবো, অনেক কিছু বলতে আমরা কিছু গ্রুপ ওয়ার্ক করাবো, দলীয় কাজ বা নাটক হতে পারে, বা আমরা পেয়ার ডিসকাশন হতে পারে, পারস্পরিক আলোচনা হতে পারে। তো যখনই কোনো কিছু করতে দেওয়া হবে, আপনাদেরকে গ্রুপ করে দেওয়া হবে, তখন যেন আমরা সেগুলো করি। এরকম নয় যে আমি, ও আচ্ছা এখন তো গ্রুপ ওয়ার্ক হচ্ছে, এখন তো কোনো ক্লাস হচ্ছে না, আমি এখন ক্যামেরাটা অফ করে নিয়ে আমি বসে থাকি। সেরকম মনোভাব যেন আমাদের মধ্যে না থাকে। কোনো কিছু যখন শিক্ষকরা কোনো কিছু করতে দিবেন, তাতে যেন আমরা সম্পূর্ণ অংশগ্রহণ করি। বা আমরা যখন বলবো যে এই এই বিষয়টা একটু পড়ুন, তখন যেন আমরা আগেই পড়তে হবে। কারণ এটাতে কিন্তু একটা মার্কিং আছে, আপনারা দেখবেন, আমি এটা দেখাবো এরপরে। এটাতে একটা মার্কিং আছে, এই অ্যাক্টিভিটির উপর একটা মার্কিং আছে, 5% নাম্বার আছে এর মধ্যে। কেউ যদি ক্লাসে খুব অ্যাক্টিভ থাকে, ক্লাসে খুব অ্যাটেন্টিভ থাকে, মানে কোনো কিছু শিক্ষক কোনো কিছু বলার সঙ্গে সঙ্গে রেসপন্স করেন, তাহলে কিন্তু সে একটা একটা এক্সট্রা নাম্বার পাবেন পরীক্ষাতে। এটার উপর একটা এক্সট্রা নাম্বার আছে। কেউ এরকম চুপচাপ বসে থাকবেন না, আমি জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি, কিন্তু কেউ বলছেন না, চুপচাপ বসে আছেন, এটা হলে কিন্তু আপনার ওই নাম্বারটা পাবেন না, নাম্বারটা কাটা যাবে তার কাছ থেকে। তো সেজন্য ক্লাসে সব সময় চেষ্টা করবেন যেন শিক্ষক কোনো কিছু করতে দিলে সেটা যেন সাথে সাথে রেসপন্স করা হয়। 10 নাম্বার হচ্ছে আমরা কোনো বিষয় বা আচরণ নিয়ে আলোচনা করব, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। তো আপনারা যখন কাউকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে এক্সাম্পল দিবেন, উদাহরণ দিবেন, তখন যেন কোনো ব্যক্তির নাম উচ্চারণ করা না হয়। প্রভু অমুক ভক্তটা এরকম, বা প্রভু অমুক ব্যক্তিটা এরকম, আমরা তার নাম বলবো না, আমরা কোনো নাম এখানে ব্যবহার করব না। কোনো আচরণ নিয়ে আমরা আলোচনা করব, যে এই আচরণটা এরকম এরকম, কিন্তু সেটা সেটা অমুক ব্যক্তি করেছে নাম উল্লেখ করে আমরা বলবো না, আমি অমুক ব্যক্তির মধ্যে প্রভু এই আচরণটা দেখেছি। সেই ধরনের যেন কোনো মন্তব্য আমরা না করি। সেজন্য আমরা কাউকে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ঠিকই, কিন্তু কোনো ব্যক্তিকে নিয়ে আমরা কোনো চর্চা করব। 11, কোনো সিদ্ধান্ত উপনীত হলে তাকে আমরা সম্মান করব। যখন আমরা সম্মিলিতভাবে আলোচনা করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাবো, যে আজকে ক্লাসে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই, তখন আমরা সবাই সেটাকে মেনে নিয়ে সেটাকে সম্মান করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর 12 নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, যেটা আমাদের শ্রীপাদ রামানন্দ গোবিন্দ প্রভু বলেছেন, নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাসে উপস্থিত হব। ওকে, নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা জয়েন করবো। যেহেতু 7টা থেকে ক্লাস, তো আপনারা চেষ্টা করবেন, আমরা 5 মিনিট আগে আমরা এই ক্লাস জুমটা অন করব। তো আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে 5 মিনিট আগে প্রবেশ করেই যে কেউ একজন, ক্লাসের যে কেউ একজন, আপনারা রাধা মাধব কীর্তন, এটা আপনাদের মধ্যে আপনারা ঠিক করে নেবেন যে কে গাইবেন। আপনারা যে কেউ একজন রাধা মাধব কীর্তন করে ফেলবেন। রাধা মাধব কীর্তন করে আমরা জাস্ট যেন 7টায় আমরা ক্লাস স্টার্ট করতে পারি, মঙ্গলাচরণ 7টায় যেন আমরা মঙ্গলাচরণ করে ক্লাসে প্রবেশ করতে পারি। অর্থাৎ সবাই 7টার মধ্যেই যুক্ত হতে হবে, 7টায় আমরা ক্লাস স্টার্ট করে দেবো একদম। তো এই হচ্ছে টোটাল 12টা নিয়ম নীতি বা 12টা অঙ্গীকার। আসলে এই অঙ্গীকার থেকে কিন্তু সংস্কার আসে। আমরা যত কমিটমেন্ট করব, আমরা যত কমিটমেন্ট নেব, তত সেখান থেকে আমাদের সংস্কারটা জন্ম হয়। যার মধ্যে কমিটমেন্ট নেই, যার মধ্যে অঙ্গীকার নেই, তার মধ্যে কোনো সংস্কার নেই, সেই সংস্কারই নয়। সংস্কারই সেই যে কমিটমেন্ট করতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার এই 12টি কমিটমেন্ট, 12টি এই যে প্রতিশ্রুতি, সেটা আপনারা রাখার চেষ্টা করবেন সম্পূর্ণ কোর্স। ওকে, প্রভুপাদ বা এখানে আমরা একটা বিষয় দেখব, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জীবনীতে প্রভু উল্লেখ করেছিলেন, যে ভক্তি শাস্ত্রের 8টি লক্ষ্য। এটা আপনারা এই কোর্সে নয়, শুধু এটা আমৃত্যু মনে রাখবেন যে ভক্তি শাস্ত্রীতে 8টি লক্ষ্য কি। ভক্তি শাস্ত্রের 8টি লক্ষ্য, প্রথমটা হচ্ছে কি জ্ঞান বা নলেজ, দ্বিতীয়টা হচ্ছে অনুভব বা আন্ডারস্ট্যান্ডিং, তৃতীয় হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ, পার্সোনাল অ্যাপ্লিকেশন, চতুর্থ হচ্ছে প্রচার ক্ষেত্রে প্রয়োগ, প্রিচিং অ্যাপ্লিকেশন, পঞ্চম হচ্ছে মনোভাব ও উদ্দেশ্য, মোড এন্ড মিশন, এবং ষষ্ঠ হচ্ছে বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা, বৈষ্ণব ইন্টিগ্রিটি,
এবং 7 হচ্ছে সংস্কৃতি ও সদাচার, কালচার এন্ড ইটিকুইট। এন্ড 8 নাম্বার হচ্ছে বৈষ্ণবীয় গুণসমূহ, বৈষ্ণবা কোয়ালিটিস। এই 8টি লক্ষ্য বা 8টি এইমস, এগুলো হচ্ছে ভক্তিশাস্ত্রীতে আমরা জানবো বা আমরা শিখবো বা আমরা সমৃদ্ধ হব। তো কোন শিক্ষক, নতুন শিক্ষক যখন আসবেন, তিনি আপনি পূর্ববর্তী ইউনিটে কি শিখেছেন না শিখেছেন এসব বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবেন। উনি আপনাকে এসে জিজ্ঞেস করতে পারেন যে ভক্তিশাস্ত্রে 8টি লক্ষ্য কি বলবো। যদি তখন আমরা বলতে না পারি, তখন কিন্তু আহ ভক্তিশাস্ত্রে করাটাই নিরর্থক হয়ে যাবে। আমরা আর কিছু শিখি আর না শিখি, অন্তপক্ষে আমরা যেন এই জিনিসটা সবসময় মনে রাখি যে ভক্তিশাস্ত্রীতে 8টি লক্ষ্যের উপর ভিত্তি করে সেখানে আমরা জ্ঞান অর্জন করেছি, 8টি লক্ষ্যকে কেন্দ্র করে। সে 8টি লক্ষ্যগুলো কি কি সিরিয়ালি ভাবে বলতে হবে: জ্ঞান, অনুভব, ব্যক্তিগত প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, মনোভাব ও উদ্দেশ্য, বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা, সংস্কৃতি ও সদাচার এবং বৈষ্ণবীয় গুণসমূহ। এই 8টি লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, এটা সবসময় মনে রাখতে হবে আমাদের। তবে আপনারা বলার সময় চেষ্টা করবেন যেন এক থেকে সিরিয়ালি বলতে পারেন। তো এরকম নয় যে আমি প্রথমে জ্ঞান বললাম, এরপরে ব্যক্তিগত প্রয়োগ বলে দিলাম, বা এরপরে মনোভাব উদ্দেশ্য বলতে, সেরকম নয়। এটা একটা কিন্তু সিরিয়াল আছে, একটা ক্রম আছে। কেন বলছি? প্রথমটা হচ্ছে জ্ঞান। আপনারা একটু বুঝবেন, আপনাদের একটু নোট করার প্রয়োজন নেই, আমরা তো ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা আগে একটু বুঝুন, তারপর আপনারা পরবর্তীতে যখন এই ক্লাসটা আমরা দিয়ে দেবো, এটা আমরা লিংক পাঠিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে দেখে আপনারা নোট করে নিতে পারবেন বাড়িতে বসে। প্রথমটা দেখুন, প্রথমটা হচ্ছে জ্ঞান বা নলেজ। এটা কিরকম? এটা হচ্ছে, ধরুন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে কুমিল্লার বিখ্যাত হচ্ছে কি? কুমিল্লার বিখ্যাত হচ্ছে রসমলাই। এটা আমরা জানি সবাই, কুমিল্লার বিখ্যাত হচ্ছে রসমলাই। এটা কি? এটা হচ্ছে জ্ঞান। মানে আমি জানলাম কুমিল্লাতে একটি বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে রসমালাই। তারপর আমি এখন চিন্তা করছি যে এটা কিভাবে আনা যায়, কিভাবে এটাকে আনতে হবে। তো আমি সেটা লোক মারফত হোক বা সরাসরি গিয়ে হোক, আমি কি করলাম? আমি বিষয়টিকে অনুভব করে বিষয়টিকে নিয়ে আসলাম। এই যে নিয়ে আসা, বিষয়টিকে নিয়ে আসা নিজের মধ্যে, জ্ঞানটা পেয়েছি, জ্ঞানটাকে এবার নিয়ে আসলাম, এটাকে বলে অনুভব। অনুভব ব্যতীত জ্ঞান কোনো মূল্য নেই। অনেকে দেখবেন অনেক বড় বড় লেকচারার আছে, অনেক 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 সমৃদ্ধ, তারা জ্ঞানে অনেক সমৃদ্ধ। মানে যখন যখন ওনারা প্রবচন করেন, ওনারা এত সমৃদ্ধ যে এত শাস্ত্র থেকে রেফারেন্স দেন, মানে এটা বলার মতো নয়। শ্রোতারা শুনতে শুনতে বিরক্ত হয়ে যান। কিন্তু এই এই জ্ঞানটা শ্রোতাদের মধ্যে আনন্দ বা শ্রোতাদের মধ্যে কোনো আকর্ষণ বোধ করেন না কেন? তার কারণটা হচ্ছে এটি কেবল গ্রন্থগত জ্ঞানে উনি লাভ করেছেন, অনুভব করতে পারেন, এটাকে কাছে আনতে পারেননি জ্ঞানটা। তো জ্ঞানকে কাছে আনার প্রক্রিয়াটা হচ্ছে অনুভব, জ্ঞানটাকে বুঝতে পারাটা হচ্ছে অনুভব। যখন কেউ অনুভব থেকে বলেন কোন একটা শব্দ, সেটা তখন শ্রোতার মধ্যে খুব শক্তভাবে কাজ করে। কেউ যদি অনুভব নিয়ে যখন একটা কথা বলেন, আর এমনি আমি গ্রন্থে এটা পড়েছি হুবহু এটা আপনাদেরকে বলে দিলাম, ওটা অতটা আপনাদের উপর কাজ করবে না। সেজন্য জ্ঞানকে প্রথমে অনুভব করতে হবে। ভক্তিশাস্ত্রতে এই জিনিসটা আমরা শেখাই বা আমরা এই জিনিসটাই দেওয়ার চেষ্টা করি, যে আমরা কেবল পুঁথিগত জ্ঞান বা গ্রন্থগত জ্ঞান আমরা নেব না, সেই জ্ঞানটাকে কাছে আনবো, সেটাকে অনুভব করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এটাকে বুঝতে হবে। তো জ্ঞান দ্বিতীয় হচ্ছে অনুভব। তো সেটা আমরা কিসের সঙ্গে তুলনা দিচ্ছিলাম? রসমালাইয়ের সঙ্গে। তো রসমালাইটাকে আমি কাছে আনলাম, আমার কাছে কাছে আনলাম। ভগবানকে ভোগ লাগালেন যারা, আমরা যেহেতু প্রত্যেকে ভক্ত, ভগবানকে ভোগ নিবেদন করলেন। করার পরে এবার কি করতে হবে? আমি যেহেতু শুনেছি এই রসমালাইটা খুব ভালো, তো প্রথমে কি করতে হবে? প্রথমে আগে নিজেকে খেতে হবে, খেয়ে দেখতে হবে তো আসলে কি সত্যি ভালো কিনা, যেটা আমি শুনেছি বা যেটা আমি জেনেছি সেটা সঠিক কিনা। তো 3 নম্বর পয়েন্টটা দেখুন, এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োগ বা পার্সোনাল অ্যাপ্লিকেশন। মানে আমি খেয়ে দেখলাম, ব্যক্তিগতভাবে আমি খেলাম, তা আমার খুব ভালো লাগলো খাওয়ার পরে। এবার আমি কি করব? এবার আমি সেটাকে বিলিয়ে দেবো না, নাকি দেবো না? অনেকে বলবে তো বিলাবো কেন, এত দামি জিনিস আমি একাই খেয়ে নেবো পারলে। বা আমি একাই সবগুলো খাবো। অনেকে আবার এরকম আছেন। কিন্তু বেশিরভাগ ভক্তরাই কি করেন, বা বেশিরভাগ ভক্তদের মেন্টালিটি হচ্ছে ভালো কোনো জিনিস পেলে তিনি সবাইকে দিতে চান। তো এটা হচ্ছে চতুর্থ পয়েন্ট, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, প্রিচিং অ্যাপ্লিকেশন। আমি দেব, সবাইকে দেব। আমি খেলাম, আমার খুব ভালো লেগেছে, এবার সবাইকে আমি বিতরণ করবো যে দেখো, খেয়ে দেখো কেমন লাগে। সেটাকে বলে প্রচার ক্ষেত্রে প্রয়োগ।
এরপরে এই যে আমি গ্রহণ করলাম, সবাইকে দিলাম, এই দিয়ে আমার আমার মনোভাব, আমার উদ্দেশ্যটা কি এই দেওয়ার পেছনে? এই যে আমি দেব, কেনই বা দেব, কি জন্য দেব, কি উদ্দেশ্যে আমি দেব? পঞ্চম হচ্ছে মনোভাব এবং উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? তো সেই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ষষ্ঠ, 6 নাম্বার হচ্ছে বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা। তো আমি দেব বা আমি সবাইকে বিতরণ করছি, কিন্তু আমার মধ্যে যদি নীতি না থাকে, আমি যদি কোনো নীতি অবলম্বন না করি, তাহলে এই দেওয়া বা এই যে মানুষকে দেওয়া বিতরণ করার মধ্যে কোনো ভিত্তি থাকবে না। কারণ আমার মধ্যে কোনো ন্যায় নেই বা নীতি নেই। যেটা শিল প্রভুপাদ বলতেন যে আগে নিজে আচরণ করা উচিত, এরপরে প্রচার করা উচিত। তো এটাকে বলা হয় বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা। আমি কতটুকু উন্নতি লাভ করছি, আমার আমার মধ্যে আমার আরো কতটুকু উন্নতি লাভ করতে হবে, কতটুকু আমাকে পরিবর্তন করতে হবে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। আমার মধ্যে এই ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করার জন্য আমি এই পদক্ষেপ নিতে হবে আমার। এটার নাম হচ্ছে বৈষ্ণবীয় নিয়ামকরণ। তো এটা আমরা কিসের ভিত্তিতে নেব? সেটা নেব আমরা 7 নাম্বার পয়েন্টের ভিত্তিতে, সংস্কৃতি ও সদাচার। আমাদের বৈষ্ণবীয় সংস্কৃতি কি এবং সদাচার কি, সেই জিনিসগুলো আমরা শিখবো এখানে, এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এই বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতাতে আমরা আনবো। আর যখন এই 1 থেকে 7 পর্যন্ত সব বিষয়গুলো সংগঠিত হবে, যখন আমরা সব বিষয়গুলো আমরা জানবো বা আমরা বুঝতে পারবো, তখন 8 নাম্বার পয়েন্টটা আসবে। সেটা হচ্ছে কি? বৈষ্ণবীয় গুণসমূহ বা বৈষ্ণবা কোয়ালিটিস। একটা সময় মানুষ আপনাদেরকে বলবে বা ভক্তরা আপনাদেরকে বলবে যে এই প্রভুটা শ্রী শ্রী পুণ্ডরিকধাম মায়াপুর ইনস্টিটিউট থেকে তিনি ভক্তি শাস্ত্রী ডিগ্রি লাভ করেছেন। সেটা আপনার সার্টিফিকেট দেখে বলবে না, সেটা হচ্ছে আপনার মধ্যে যে গুণগুলো প্রকাশিত হয়েছে সেই গুণগুলো দেখে বলবে। এবং সেটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আপনারা বলতে পারেন না প্রভু আপনাদের প্রাপ্তি কি? আপনারা অনেকে বলতেন যে হয়তো আপনারা আপনাদের প্রাপ্তি হচ্ছে কি, আপনারা ক্লাস দিচ্ছেন, আপনাদেরকে আমরা একটা ফি দেব, প্রণামী দেব, আপনারা আমাদেরকে একটা সার্টিফিকেট দেবেন। না, এটা আমাদের প্রাপ্তি নয়। আপনাদের দেওয়া এই প্রণামীটা আমাদের প্রাপ্তি নয়। অনেক অনেক ভক্ত বা অনেক অনেক আমাদের এই কোর্স যারা করেছে, অনেকে দেখা গেছে অনেকে হয়তো ঠিক মতো প্রণামীও দিতে পারেন। কিন্তু আমাদের প্রাপ্তিটা হচ্ছে সেটি যে আপনাদেরকে দেখে যখন কেউ বলবে যে এই প্রভুটা পুণ্ডরিক ধাম থেকে, মায়াপুর ইনস্টিটিউট থেকে তিনি ভক্তি শাস্ত্রী কোর্স সম্পন্ন করেছেন, তিনি একজন ভক্তি শাস্ত্রী ডিগ্রিধারী। কি দেখে বলছি? ওনার চরিত্র দেখে, ওনার আচরণ দেখে বলছি। এই যেদিন আমাদের কানে এই কথাটা আমরা শুনবো না, সেটি হচ্ছে আমাদের প্রাপ্তি। যে প্রভু সত্যিকার অর্থে উনি ভক্তি শাস্ত্রী করেছেন। কেন? ওনার আচরণটা এরকম, ওনার আচরণটা অদ্ভুত, ওনার আচরণটা অত্যন্ত বৈষ্ণবীয় গুণগুলো ওনার শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে। যেদিন আপনারা এই কোর্স শেষ করে এখান থেকে বেরিয়ে যাবেন, সেদিন যেন আপনাদের শরীরে বৈষ্ণবের যে 26টি গুণ, সেগুলো যেন বিদ্যমান দেখা যায়, সেগুলো যেন আপনাদের শরীরের মধ্যে প্রকাশ পায়। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, বা এটাই হবে এটাই আমরা চাই আপনাদের কাছ থেকে। তো এভাবে 8টি লক্ষ্যকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব সামনের দিকে, ভক্তিশাস্ত্রী কোর্সগুলো করবো। এখানে ইংরেজিতে সমস্ত বিষয়গুলো, সমস্ত 8টি পয়েন্ট গুলো দেওয়া আছে, যেগুলো এই যে 3টা মূল লক্ষ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে: নলেজ, স্কিলস এবং ভ্যালুস। অর্থাৎ জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ। এই 3টির উপর ভিত্তি করে আমরা এই এই বিষয়গুলো এনেছি। জ্ঞানের মধ্যে আমরা দুটো পেয়েছি, নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ জ্ঞান এবং বোধগম্যতা। স্কিলে আমরা দেখবো পার্সোনাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা এখানে শিখবো আমার ব্যক্তি জীবনে কিভাবে আমি এই গুণগুলো আনবো, বা ব্যক্তি জীবনে আমি কিভাবে এই জ্ঞানটাকে প্রয়োগ করব, ব্যক্তি জীবনে আমি কিভাবে উন্নতি লাভ করবো, সেই জিনিসগুলো আমরা স্কিল মানে দক্ষতা সহকারে শিখবো। এবং এটাকে সমাজে প্রচার করব কিভাবে, আরেকজনকে বোঝাবো কিভাবে, আরেকজনের মাঝে প্রচার করব কিভাবে, তো সেই স্কিলটা আমরা এখানে শিখবো। আর মূল্যবোধ হচ্ছে চারটি মূল্যবোধ আমরা এখান থেকে প্রাপ্ত হবো। প্রভুপাদের মুড এন্ড মিশন, প্রভুপাদ কি চেয়েছিলেন আমাদের কাছ থেকে, প্রভুপাদের উদ্দেশ্য কি ছিল এই গ্রন্থগুলো রচনার ক্ষেত্রে, এবং বৈষ্ণবা ইন্টিগ্রিটি, বৈষ্ণবীয় ন্যায় পরায়ণতা আসবে আমাদের মধ্যে। আমরা ন্যায় শিখবো, যে আসলে কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, সেই মূল্যবোধ আমাদের মধ্যে জাগরিত হবে। কালচার এন্ড ইটিকুইট মানে আমরা সংস্কৃতি এবং সদাচার, এই দুটো জিনিস আমরা শিখবো এখানে। এই দুটো জিনিসের মূল্যবোধ আমরা লাভ করব। এবং সর্বশেষে যেটা বললাম যে বৈষ্ণবীয় গুণসমূহ, সেগুলো আমাদের মধ্যে আসবে। তো এভাবে আহ আটটা আটটা বিষয় আমরা লাভ করব এই ভক্তিশাস্ত্রী কোর্স থেকে।
ওকে, এই 8টা পয়েন্ট আপনারা মনে রাখবেন, বা আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন, বা আপনারা এটা আরো আরো বিশেষভাবে আপনারা মনে রাখতে পারেন। এটা অবশ্যই আমাদের সকলকে মনে রাখতে হবে। ওকে, এখন আমরা একটু পরীক্ষা পদ্ধতিটা দেখি আপনাদের পরীক্ষাটা কিভাবে হবে। তো পরীক্ষা হবে এভাবে, আপনাদেরকে একটা আপনাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা ইউনিটে আমরা এক একটা অ্যাসাইনমেন্ট দেবো, যেটাকে আমরা বলি ওপেন বুক অ্যাসেসমেন্ট, মানে খোলা বই মূল্যায়ন। মানে বই খুলেই লিখবেন আপনারা। এখানে অনেকে ভয় পান, প্রভু মুখস্থ করতে হবে মনে হয় অনেক কিছু, প্রভু এখানে মনে হয় আমাকে অনেক কিছু মুখস্থ রাখতে হবে। না না, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি বই খুলে লিখবেন, একদম বই খুলে। এরকম কোন ইনস্টিটিউটে দেখেছেন যে তারা বলে যে প্রভু বই খুলে পরীক্ষা দেন? কিন্তু আমরা বলছি আপনারা বই খুলে লিখবেন, আপনাদের মুখস্থ কোনো কিছু লিখতে হবে না। তো বই খুলে লিখবেন, সেখানে নাম্বার কত দেখুন, সেখানে 65% নাম্বার আপনারা পাবেন সেখানে। এই শুধু অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে। অ্যাসাইনমেন্ট যেটা লিখবেন সেটা আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে অ্যাসাইনমেন্টের। সেই প্রশ্নটা বইয়ের মধ্যে আছে, উত্তর সব বই থেকে আপনারা লিখবেন, বা আমরা আমরা বলে দেবো কিভাবে আপনারা লিখবেন। তো সেখানে হচ্ছে 65% নাম্বার পাবেন। আর একটা হচ্ছে ক্লোজ বুক পরীক্ষা হবে, ক্লোজ বুক অ্যাসেসমেন্ট, মানে বন্ধ বই পরীক্ষা। বন্ধ বইটা হচ্ছে কিরকম, যে কিছু প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে। সে প্রশ্নগুলোর একটা পরীক্ষা একটা ইউনিট শেষে আমরা নেব। সেখানে পাস মার্ক হচ্ছে মাত্র 20%। মানে খুব অল্প প্রশ্ন, খুব অল্প প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, এক কথায় উত্তর দিতে হবে, কিছু শূন্যস্থান থাকবে, আপনারা সেটার উত্তর দেবেন। এটাকে বলে আমরা ক্লোজ বুক অ্যাসেসমেন্ট। সেখানে নাম্বার খুব কম। দেখুন, যেটা খোলা বই, যেটা বই খুলে পরীক্ষা দিবেন সেখানে কিন্তু নাম্বার বেশি, আর যেটা হচ্ছে বই বন্ধ করে পরীক্ষা দেবেন সেখানে নাম্বার কম। সুতরাং মুখস্থ করতে হবে খুব কম, মুখস্থ বেশি করতে হবে। আর এরপরে হচ্ছে মেমোরাইজেশন অফ ভার্সেস, মানে শ্লোক মুখস্থ। ধরুন একটা ইউনিটে আপনাদের 3-4 মাসে হয়তো 10 থেকে 12টা শ্লোক মুখস্থ করতে হবে। তো এখানে শ্লোক মুখস্থ গুলো আপনারা করবেন। সেখানে যদি আপনারা 10টা শ্লোক হুবহু একদম ভালোভাবে দিতে পারেন, তো 10-এ 10 সেখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে একসঙ্গে দিতে হবে না, আপনাদেরকে বলে রাখি, যারা যারা এভাবেও দিতে পারেন, আপনাদের যারা মেন্টর থাকবে তাদেরকে আপনারা একটা একটা করে শ্লোক দিতে পারবেন। যে আমি 10টা একসঙ্গে দিতে পারবো না, আমি একটা একটা করে দেবো, বা একটা একটা করে আপনি দিন, কোনো অসুবিধা নেই। আপনার যে সময় আপনি এটা শিখতে পারেন, যে সময় আপনি এটা মুখস্থ করতে পারবেন, সেই সময় আপনি ওনাকে আহ এই শ্লোকটা দিতে পারেন। অথবা আপনি শ্লোকটা মুখস্থ করে একটা ভিডিও বানাতে পারেন, ভিডিও বানাবেন শ্লোকটা মুখস্থ করে, ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপনি আপনার মেন্টরকে দিতে পারবেন। তবে অবশ্যই সেটা যেন মুখস্থ, চোখ বন্ধ করে আপনি শ্লোকটা বলবেন, সে একটা ভিডিও করে আপনারা দিতে পারবেন, সাবমিট করতে পারবেন। এইভাবে আপনারা শ্লোক গুলো দিতে পারবেন একটা একটা করে। তো এভাবে আপনারা শ্লোকের মধ্যে 10% নাম্বার আছে। আর সর্বশেষ যেটা বলছিলাম, ক্লাস পার্টিসিপেশন, মানে অ্যাটেন্ডেন্স, আপনার উপস্থিতি কাউন্ট করা হবে, আপনি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছেন কিনা, এবং আপনার পাংচুয়ালিটি, সময় অনুবর্তিতা, আপনি ঠিক টাইম মতো জয়েন করেছেন কিনা, অথবা নাকি শেষের দিকে জয়েন করেছেন, এগুলো সবকিছু দেখা হবে কিন্তু। এবং আপনার ক্লাসের মধ্যে অ্যাটিটিউড কি ছিল, আপনার আচরণ কিরকম ছিল, সেই বিষয়গুলো দেখা হবে। সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে 5% নাম্বার আপনাদের দেওয়া হবে। তো টোটাল 100 মার্কসের উপরে পরীক্ষা হবে, সেখানে আপনারা এভাবে নাম্বারগুলো দেওয়া হবে। ওকে, তো আমরা যা আলোচনা করলাম এর পরিপ্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন আছে বা মন্তব্য থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা ক্লাসটা শেষ করব। আমরা যতটুকু আলোচনা করেছি এর ভেতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আপনারা হ্যান্ড রাইজ করুন। বা আপনারা কোনো কিছু না বুঝে থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপু এই বিষয়টা বুঝতে পারিনি, আর একটু এই বিষয়টা সম্পর্কে আর একটু বলুন। কোনো প্রশ্ন আছে কি? ওকে, আমরা দেখতে পাচ্ছি কারো কোনো প্রশ্ন নেই, কেউ হ্যান্ড রাইজ করছেন না। তো আমরা আপনাদেরকে একটা পড়া দিই আগামী ক্লাসের জন্য। এটা আপনারা ঘরে বসে পড়বেন আগামী ক্লাসে। সেটা হচ্ছে ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, ভূমিকা ও মুখবন্ধ। এই দুটো বিষয়, ভগবত গীতার শুরুতে যে ভূমিকা আছে এবং মুখবন্ধ আছে, এই দুটো জিনিস, দুটো আহ, ইয়ে, সেটা খুব ভালোভাবে পড়ে আসতে হবে। আপনারা খুব ভালোভাবে পড়বেন ভূমিকা এবং মুখবন্ধ ভগবত গীতা, এই দুটো জিনিস খুব ভালোভাবে পড়বেন। ওকে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ বা বাড়ির পড়া।
তো আমরা এই বিষয়গুলো আজকে জেনেছি। ভক্তিশাস্ত্রে অধ্যয়ন করার মাধ্যমে আমরা কি প্রাপ্ত হতে চাই, আর নিয়ম নীতিগুলো আমরা শুনেছি, এবং নলেজ, স্কিল, ভ্যালুস এই বিষয়গুলো দেখেছি। কোর্সের পরিকাঠামো দেখেছি এবং পরীক্ষা পদ্ধতি আমরা আলোচনা করেছি, এবং ভক্তিশাস্ত্রী কোর্স করার গুরুত্ব ছিল প্রভুপাদের উক্তি আমরা দেখেছি। এবার আমরা উপসংহারে যাই। আমাদের একজন পড়ুন, আনমিউট করে একজন পড়ুন এই উপসংহারটা, যেখানে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ কি বলছেন দেখুন, পড়ুন। হরে কৃষ্ণ। মায়াপুরে ইনস্টিটিউট থেকে ভক্তিশাস্ত্রী শিক্ষা লাভ করো ও সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হও। যে কোনোভাবে ভক্তির সাধারণ জ্ঞানসমূহ লাভ করতে হবে, তা না হলে শ্রী বিগ্রহের প্রতি কিছু অপরাধ হয়ে যেতে পারে। ব্যাস পূজা তিথি 14 এপ্রিল 2011, মায়াপুর। তো গুরু মহারাজ যেটা বলছিলেন, যেটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম, যে যে গুরু মহারাজ বলছিলেন ভক্তি শাস্ত্রে শিক্ষা লাভ করে। কেন শিক্ষা লাভ করবে? যে কোনো ভাবে আমরা যখন বিগ্রহ আরাধনা করতে যাচ্ছি, যে প্রত্যেকে আমরা কিন্তু বিগ্রহ আরাধনা করতে চাই আমাদের ঘরে বা বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা যদি বেসিক আমরা তত্ত্বটা না জানি, বিগ্রহ আরাধনার তত্ত্বটাই না বুঝি, বা আমরা যদি এই বেসিক জ্ঞান না থাকে শাস্ত্র সম্পর্কে আমাদের, তাহলে কিন্তু এই সেবা করতে গিয়ে আমরা অপরাধ করে ফেলবো, প্রতি পদে পদে আমরা অপরাধ করবো। সেজন্য গুরু মহারাজ বারবার বারবার গুরু মহারাজের প্রবচন যারা শ্রবণ করেন প্রতিনিয়ত, গুরু মহারাজ প্রতি শনিবারে প্রবচন দেন মায়াপুরে। প্রত্যেকটা প্রবচনে গুরু মহারাজ শেষের দিকে বলেন বা মাঝে 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 বলেন যে তোমরা ভক্তি শাস্ত্রী করো, ভক্তি শাস্ত্রী করো, তোমরা এই শাস্ত্রীয় দিকগুলো করো। এবং গুরু মহারাজ স্টিল নাও এখনো পর্যন্ত তিনি এই কোর্স করে যাচ্ছেন আমাদের শিক্ষার জন্য। নাহলে গুরু মহারাজের এইসব করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের শিক্ষার জন্য আমরা যেন উৎসাহিত হই, সেজন্য গুরু মহারাজ তিনি এই কোর্স গুলো করে যাচ্ছেন। তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই কোর্সগুলো, শাস্ত্রীয় কোর্সগুলো করা। ওকে, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি। তো মোটামুটি আমাদের এই ছিল আজকের পড়া, মানে আজকের আমাদের ক্লাসটা ছিল এখানেই। তো আপনাদের সবার সঙ্গে আমরা বিষয়গুলো শেয়ার করলাম। তো আপনাদের সবাইকে পেয়ে খুব ভালো লাগছে। তো আপনারা চেষ্টা করবেন যেই নিয়ম নীতিগুলো আমরা দেখেছি, নীতিগুলো আমরা শিখেছি, সেগুলো যেন আমরা পালন করি এবং সেই বিষয়গুলো যেন আমরা মেনে চলি। বিশেষ করে ক্লাসের যে নিয়ম নীতিগুলো আমরা দেখিয়েছি, সেগুলো যেন আমরা প্রত্যেকেই মেনে চলার প্রয়াস করি। এবং আগামী দিন যে পড়া আপনাদের দেওয়া হয়েছে বাড়ির জন্য, সেই পড়াগুলো ভালো করে আসবেন। ভূমিকা এবং মুখবন্ধ এই দুটো জিনিস ভালো করে পড়বেন।